আসসালামু আলাইকুম। এদেশে কি নারীদেরকে ঘরে বন্দি করে রাখার নতুন কোনো পায়তারা চলছে? বিশেষ কোনো রাজনৈতিক গোষ্ঠীর পক্ষ থেকে বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য হঠাৎ করেই আমরা একের পর এক নানান ধরনের ঘটনা দেখছি এবং সে চেষ্টা অবশ্যই চলছে, এটুকু আমি মনে করি। গত কয়েকদিনে একের পর এক যে ঘটনা, নারীদের বিভিন্ন কাজে খেলাধুলায় যেভাবে একের পর এক বাধা, নারী সাংবাদিকদেরকে কোনো সভায় প্রবেশ করতে না দেওয়া, এই ধরনের ঘটনা আমরা দেখছি। কি এর পিছনের মূল রহস্য? কয়েকটি ঘটনা ছোট করে আপনাদের সামনে একটু তুলে ধরি এবং এই বিষয়টি আমি যেটি বললাম যে নারীদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখার নতুন কোনো ষড়যন্ত্র শুরু হয়েছে কিনা এই একবিংশ শতাব্দীতে, এই ইনফরমেশন টেকনোলজি যুগে, সেটি আমাদের গভীরভাবে ভাবা দরকার। এবং এর সঙ্গে শুধু নারীদের স্বাধীনতা নয়, আরও অনেক বিষয় জড়িত রয়েছে রাষ্ট্রীয় পর্যায়ের। গত সোমবার আপনারা জানেন যে, এবং তার আগে বলে নেই, নারীরা খেলাধুলা করতে পারবে কিনা, নারীরা বিভিন্ন কাজকর্মে অংশগ্রহণ করতে পারবে কিনা, তা নিয়ে এখন ধোঁয়া তোলা হচ্ছে যে এই বিষয়গুলো কতটুকু বাংলাদেশের সংবিধানের সঙ্গে যায়, কতটুকু দেশের সংস্কৃতির বিরোধী। যেই সংবিধানে কবর রচনার কথা বলা হয়, যেই সংবিধানকে উল্টে পাল্টে দুমড়ে মুছে ছুঁড়ে ফেলার কথা বলা হয়, সেখানে আবার কেউ কেউ দায়িত্বশীলদের কেউ কেউ সংবিধানের দোহাই দেওয়ার চেষ্টা করছেন। কোথায় আছে সংবিধানের যে নারীদের খেলাধুলা করা যাবে না, বিভিন্ন কাজকর্মে অন্তর্ভুক্ত হওয়া যাবে না? এবং যেই নারীরা একের পর এক নানান ধরনের অবহেলা বঞ্চনার মুখে ফুটবলে কিংবা ক্রিকেটে দেশের জন্য বিরল সম্মান বয়ে নিয়ে আসছেন, আজকে তাদের খেলাধুলাকে কেন্দ্র করে নানান ধরনের প্রশ্ন তোলা হচ্ছে কেন? যেটা বলছিলাম যে গত সোমবার জয়পুরহাটের আক্কেলপুরে একটি নারী ফুটবল ম্যাচকে কেন্দ্র করে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, শুধু সেখানেই নয়, দিনাজপুরেও ঘটেছে। দিনাজপুরে 20 জন আহত হয়েছেন সংঘর্ষে এই ধরনের একটি নারী ফুটবল খেলাকে কেন্দ্র করে। সোমবার জয়পুরহাটের আক্কেলপুরে যে ফুটবল ম্যাচ হওয়ার কথা ছিল, সেই ফুটবল ম্যাচ বন্ধ করার জন্য সেখানকার স্থানীয় কথিত মুসল্লিরা, আমি কথিতই বলছি, এর আবার নানান ধরনের ব্যাখ্যা আছে, এটি বলে সময় নষ্ট করতে চাই না, তারা স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছিল যাতে এই ফুটবল ম্যাচটি না হয়। তিনি তাদেরকে কি বলেছিলেন যে আপনারা মানববন্ধন করুন, এটি বন্ধ হয়ে যাবে। ইওনো বলছে, সরকারি কর্মকর্তা বলছেন যে আপনারা মানববন্ধন করুন, তিনি ইন্ধন দিচ্ছেন। মানববন্ধন করা হলো, তারপরে যখন পাল্টা বিরোধিতার মুখে এই ফুটবল ম্যাচটি অনুষ্ঠানের আয়োজন করা হলো, তখন ম্যাচের ভেন্যুর চারপাশের টিনের বেড়া ভেঙে ফেলা হলো, আতঙ্ক সৃষ্টি করা হলো। দিনাজপুরেও ঠিক একই ঘটনা ঘটেছে বুধবার, অনেকেই গুরুতর আহত হয়েছেন, শেষমেশ সেই ফুটবল ম্যাচটি হতে পারেনি। এখন এই ফুটবল ম্যাচ টিমগুলোর একজন ক্যাপ্টেন বিথিকা কিসকু, তিনি বলছেন 2015 সাল থেকে আমরা খেলছি, এখনও 100-র মতো নারী ফুটবলার আছে, আমাদের কেউ কেউ জাতীয় দলেও খেলছেন। জয়পুরহাটে যা ঘটেছে সেটা প্রশাসনের দেখা উচিত, তা না হলে এই প্রবণতা বিস্তৃত হতে পারে। একজন কোচ মিস্টার মিলন, তিনি বলছেন 12 বছর ধরে এখানে নারী ফুটবলাররা খেলছেন, আমাদের এখান থেকে এখন পর্যন্ত 100 জন মেন ন্যাশনাল টিমে খেলেছে, এখনও একজন আছেন, তারা দেশ এবং দেশের বাইরে খেলছেন, কিন্তু এই ঘটনা একটি নেতিবাচক প্রতিক্রিয়া ফেলতে পারে, নারী ফুটবলারদের মধ্যে ট্রমার সৃষ্টি করতে পারে। খুবই স্বাভাবিক, এটি হওয়ারই কথা। এমনি নানান ধরনের বাধা বিঘ্ন অবহেলা বঞ্চনার মুখে নিজেরা সংগ্রাম করে, যারা সাব গেমসের পদক ছিনিয়ে নিয়ে এসেছেন, যারা ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে তারা কৃতিত্বের স্বাক্ষর রাখছেন, এত সংগ্রাম এত ঝঞ্ঝার মধ্যেও যদি এই ধরনের বাধা দেশের মধ্যে থেকে আসে, অবশ্যই তো তাদেরকে ট্রমার মধ্যে পড়ার কথা। এর আগে আমরা কি দেখলাম? যেদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলামী আন্দোলন চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গেলেন রাজনৈতিক জোট মহাজোট করার জন্য, বা কারা নির্বাচনের পক্ষে বা বিপক্ষে দ্রুত নির্বাচনের, সেখানে নারী সাংবাদিকদেরকে, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া নারী সাংবাদিকদেরকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। কারা প্রবেশ করতে দেয়নি? ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। এগুলো সব পরপর মাত্র কয়েকদিনের মধ্যে ঘটছে। আমরা দেখলাম যে চিত্রনায়িকা পরিমণি টাঙ্গাইলের কালীহাতিতে একটি শোরুমের উদ্বোধন করতে গেলেন, সেখানে সেই মুসল্লিদের ব্যানারে তাকে বাধা দেওয়া হলো এবং সেখানে মুসল্লি বলতে স্পষ্টভাবে বলা যায় হেফাজতে ইসলাম, তারা সরাসরি কথা বলেছে গণমাধ্যমের সঙ্গে, তারা এটি করেছে, তারা মসজিদে বৈঠক করেছে, সভা করেছে, পরিমণিকে উদ্বোধন করতে দেওয়া হবে না এই শোরুম। কামরাঙ্গীরচরের একটি রেস্টুরেন্ট গত বুধবার উদ্বোধন করার কথা ছিল, আর এক চিত্রনায়িকা অপবিশ্বাস ঠিক একইভাবে তাকে বাধার মুখে পড়তে হয়েছে। এর আগে
চট্টগ্রামে মডেল তারকা মেহজাবিন চৌধুরী ঠিক একইভাবে একটি প্রতিষ্ঠানের শোরুম উদ্বোধন করতে গিয়েছিলেন, তাকে বাধা মুখে পড়তে হয়েছে, তাকে ফিরে আসতে হয়েছে। ভয়ঙ্কর কথা হচ্ছে, আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব এখন সব জায়গায় কথা বলেন, যেহেতু তিনি সরকারের মুখপাত্র হয়ে উঠেছেন, এটি কতটা আইন সিদ্ধ সেটি নিয়েও অনেক ধরনের প্রশ্ন রয়েছে। যাই হোক, তিনি যখন কথা বলেন ধরে নিতে হবে যে তিনি প্রধান উপদেষ্টার বক্তব্যগুলি আমাদের সামনে উপস্থাপন করছেন। তার কাছে যখন এই ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা বন্ধ করে দেওয়া, উত্তেজনা, আতঙ্ক ইত্যাদি ইত্যাদি নিয়ে প্রশ্ন করা হলো, তখন তিনি বলছেন যে আমরা বিষয়গুলো গুরুত্বের সঙ্গে নিচ্ছি। কিসের গুরুত্ব? কতটুকু গুরুত্ব? এতে আবার গুরুত্বের সঙ্গে মানে বলার কি আছে? কেন অ্যাকশন নেওয়া হয়নি? কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি যারা এর সঙ্গে জড়িত? আর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দাবি করেন যে এদেশের মেয়েদের স্বাবলম্বী করার ক্ষেত্রে তার এবং তার গ্রামীণ ব্যাংকের বিশাল অবদান রয়েছে। তিনি খুব কম মূল্যে যে পল্লী ফোনের ব্যবস্থা করেছিলেন, সেই পল্লী ফোন তো হাতে তুলে দেওয়া হয়েছিল তাদেরই, মানে হাউস ওয়াইফ গ্রামাঞ্চলের, তাদের হাতে হাতে। আর সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের এই সময়ে নারীরা এইভাবে বাধার মুখে পড়বে, নারীদেরকে বেড়া জালে আবদ্ধ করে রাখা হবে, একেবারে ঘরের মধ্যে তুলে ফেলা হবে, সেইগুলোর কোনো ধরনের কোনো মানে সময়োচিত বা আইনসম্মত কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন না করে শুধু বলা হবে আমরা গুরুত্বের সঙ্গে নিচ্ছি, এগুলো স্রেফ রাজনৈতিক বক্তব্য, এগুলো আমরা বুঝি। এবং চারিদিকে যে মৌলবাদী আস্ফালন, তার থেকে তো নানান ধরনের প্রশ্ন উঠছে যে এই যে কথিত ইসলামী দলগুলো ক্ষমতায় গেলে তারা নারীদের কতটুকু স্বাধীনতা দেবে। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।